নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিও সুন্দরবনের যে দাদাভাই ঘটনাটি পাঠিয়েছিলেন, ওনার ওই ঘটনাটি আপনাদের অনেকেরই খুব খুব ভালো লেগেছে। আপনারা কমেন্টের মাধ্যমে সেগুলো বুঝিয়েছেন। খুব খুশি আমিও হয়েছি, আশা করছি দাদাভাইও খুব খুশি হয়েছেন এবং অনেকে আমায় বলেছেন যে এরকম ঘটনা আবারও শুনতে চান। আমি ওনাদের মানে দুজন দাদাভাইকেই বলেছি যে আপনারা এরকম যদি কোনো ঘটনা আপনাদের সংগ্রহে থাকে বা আপনারা কারোর থেকে কখনো যদি শুনে থাকেন, অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তা আমার বিশ্বাস, যদি এরকম কোনো ঘটনা যেগুলো সুন্দরবনের আনাচে কানাচে কান পাতলে শোনা যায় অথচ আমরা বুঝতে পারি না, আমাদের কাছে সুন্দরবন মানে সুন্দরই সে বনটা, কিন্তু তা তো সবসময় নয়। তো ওনারা যদি এগুলো আবার কিছু এই ধরনের কোনো ইনসিডেন্টের খবর পান, নিশ্চয়ই ওনারা শেয়ার করলে আমি অবশ্যই আপনাদেরকে শোনাবো। বন্ধুরা, বলুন কেমন আছেন? আমাকে যদি জিজ্ঞাসা করেন, বিশ্বাস করুন একটুও ভালো নেই। তার কারণ হচ্ছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি বলে শেয়ার করছি, যে এখন বর্তমানে যা পরিস্থিতি দেশের, সেই জায়গায় দাঁড়িয়ে যে এত বড় একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল, একজন মানে যিনি মানুষের সেবার কাজে নিজেকে ব্রতী করেছিলেন সেরকম একজনের সাথে, কাজেই সেই ব্যাপারটা নিয়ে না তোলপাড় আর থামছে না, সেটা মনের মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। মনে হয় আমার মতো অবস্থা আপনাদেরও। তো আজকে ভাবলাম যে তবুও এটা তো দেখুন আমার ডিউটি, আমি যে কাজটা করছি ভালোবেসে করছি, এটা আমার ভালোবাসার জায়গা। আপনারা রয়েছেন, তাই মনে করলাম যে একটু তো টপিকটা চেঞ্জ হবে, তাহলে আজকে ভিডিওটায় আসি, ভিডিওটা করি। দেখুন আপনাদের আজকের ঘটনাটা কেমন লাগবে। আজকের ঘটনাটা যেটা বলতে চলেছি, সেই ঘটনাটি শুনলে আপনাদের মনে হবে যে হয় আমি মিথ্যে কথা বলছি, আর নচেত যিনি আমাকে পাঠিয়েছেন তিনি মিথ্যে কথা বলেছেন। এটা মনে হবেই হবে। কারণ দেখুন, স্টক তো মানুষের কমে আসে, আমারও স্টক কমে আসছে। অনেকে অনেকভাবে আমাকে ঘটনা তাদের শেয়ার করছেন বলে আমি চলতে পারছি। আবার এমনও চ্যানেলে কয়েকজন আছেন যারা বলছেন যে আমি ঘটনা পাঠাবো, আমি তাদের ফোন নাম্বার সেন্ড করার পরও তাদের দিক থেকে কোনো রকম সাড়া পাচ্ছি না, সেরকমও হচ্ছে। তো যাই হোক, এগুলো তো চলতেই থাকবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকে যে ঘটনাটা বলতে চলেছি, এরকম ঘটনা বিশ্বাস করুন আমি তো আগে কখনো শুনিনি। ঘটনাটি আমাকে শেয়ার করেছে তামসী দাশগুপ্ত। তিনি আমার দিদিভাই বললেও তিনি আমার বোন ধরতে গেলে। তিনি একটি কলেজে রয়েছেন, আপনাদের আগের দিনই বলেছি, এবং তামসীর জীবনের একটি অদ্ভুত ঘটনা এর আগে কিন্তু আমি তুলে ধরেছি। রজনীগন্ধার ফুলের থাম্বনেলে যে ছবি দিয়ে যেটা আমি পোস্ট করেছিলাম, সেই ঘটনাটা কিন্তু তামসী আমাকে পাঠিয়েছিল। তো তামসী এবারে যে ঘটনাটা পাঠিয়েছে সেই ঘটনা ভারী অদ্ভুত, এবং এই ঘটনাটি শুনলে আপনাদের অনেক বিতর্ক তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি। আপনারা অনেকেই এটাকে বিশ্বাস করবেন বা করবেন না, সেটা তো তাদের ব্যাপার, কিন্তু উনি যে জায়গায় রয়েছেন সেখানে দাঁড়িয়ে উনি তো মিথ্যে কথা বলবেন না। কাজেই ঘটনাটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। চলুন তাহলে ঘটনাটা শুরু করে দিই। এই তামসী যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পর সে তার নন্দায়ের মুখে এই ঘটনাটি শুনেছিলেন, এবং পরবর্তীতে ওই নন্দাই মানে ননদ নন্দায়ের যে মেয়েরা তারাও কিন্তু তামসীকে এই ঘটনাটি বলেছিল। মোট কথা দুবার কিন্তু একই ঘটনার সে শুনেছিল। এবং ঘটনাটি এরকম যে তার যে নন্দাই ছিল, ওনার নাম তামসী আমায় বলেনি, তার যিনি নন্দাই ছিল
ওই দাদা ভাইয়ের এক বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটেছিল। ওই তামসীর যে নন্দাই আর হচ্ছে ওই তার সেই বন্ধু, ওরা কিন্তু ওই একই পাড়ায় থাকতো, একই ক্লাসে পড়াশোনা করতো। হ্যাঁ, একই সাথে তাদের বেড়ে ওঠা, তাদের খেলাধুলা সব কিছুই একই সাথে ছিল। পড়াশোনার পাশাপাশি এই ছেলেরা, মানে পাড়ার যত ছেলে আছে তারা সবাই, এবং তামসীর নন্দাইও সবাই মিলে কিন্তু ফুটবল খেলতে যেত খুব ভোরবেলা। এবং ফুটবল খেলতে যেত একটা রেল লাইন পার হয়ে, রেল লাইনের অপোজিটে, মানে যে পাশে তারা থাকতো মাঝে রেল লাইন, সেই রেল লাইন পেরিয়ে উল্টো দিকের একটি মাঠে কিন্তু তারা ফুটবল খেলতো। এবার ফুটবল খেলতো, এটা তাদের নিত্য নৈমিত্তিক একটা রুটিন মানে ছিল। আবার ফুটবল খেলে বাড়ি ফিরে আসতো, ফিরে এসেই চান খাওয়া দাওয়া করে স্কুলে যেত। এটাই ছিল তাদের একটা ডেলি রুটিন। তা একদিন ওরকম ফুটবল খেলতে গেছে, খেলে টেলে নিয়ে যখন ফিরছে তখন সবাই তো রেল লাইন পার হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে দেখছে যে একটি বন্ধু নেই। তা সবাই মিলে তখন সেই বন্ধুকে খুঁজতে খুঁজতে দেখে রেল লাইনের পাশে অনেক বড় বড় গাছ যেমন আছে, ছোট ছোট ফুলেরও গাছ আছে, যেমন টগর ফুলের একটা গাছ রয়েছে। সেই টগর ফুলের গাছের তলায় সেই বন্ধুটি ওখানে চুপ মেরে, কিরকম গুম মেরে যাকে বলি আমরা, বসে আছে। তো এই ছেলের দল এরা গিয়ে জিজ্ঞাসা করছে, কিরে যাবি না? কিরে উঠে আয়, ওখানে কি করছিস, উঠে আয়, যেমন বন্ধুরা বলছে। সেই চোখ মুখ কেমন করে সেই ছেলেটি বলছে, না, চিৎকার করে, আমি এখান থেকে যাব না, আমি এখানেই বসে থাকবো, এইভাবে চিৎকার করছে ছেলেটি। তাই বন্ধু বান্ধব সব তো ছোট, 9-10-এ পড়ে, এরা অনেক করে কিন্তু ওকে বোঝায় যে চলে আয় ভাই, চলে আয়, কিন্তু সে কিন্তু আসে না। তখন এরা আর কি করবে, আসে না। সবাই মিলে ঠিক করে যে ও যখন মনে হবে তখন আসবে, কেন আসছে না জানি না, আমাদের স্কুলে দেরি হয়ে যাবে, বাড়িতে গিয়ে চান খাওয়া দাওয়া করে বেরোতে হবে, যে যার মতো বাড়িতে মানে ফিরে যায়। এবারে এই ছেলেটি ছিল গোয়ালাদের ছেলে, গোয়ালা ঘোষ হয় না, সেই গোয়ালাদের ছেলে। তার বাড়িতেও তার বাড়ির লোক চিন্তা করছে যে ছেলে স্কুলে যাবে, হ্যাঁ, চান খাওয়া দাওয়া করবে, এত লেট করছে কেন, এই সব চিন্তা ভাবনা করতে করতে এবার কিন্তু তারা তো অনেকক্ষণ অপেক্ষা করে নিয়ে এবার সবার বাড়ি বাড়ি বন্ধু বান্ধবদের পাড়ায় জিজ্ঞাসা করতে বার হয় যে ও কোথায় আছে, তোরা কি জানিস, এরকম মানে সবাইকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। এবারে কি হলো, ওই ছেলেটি তো বাড়ির লোক তো খুঁজছে, তামসীর নন্দাই যেটা বলেছে, মানে তামসীকে জানিয়েছিল, সেটা হচ্ছে যে যেহেতু এক পাড়ার ছেলে, ওর দাদাও কিন্তু খোঁজ করতে এই তামসীর নন্দাইদের বাড়িতে আসে। তখন বলে, হ্যাঁ, ওইখানে একটা গাছ আছে, টগর ফুলের গাছ, ওইখানে বসে আছে, আমরা অনেক ডাকাডাকি করেছি, ও আসছে না, আর কি করব, আমাদের তো স্কুল যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে এদিকে, তাই আমরা সবাই যে যার বাড়ি চলে এসেছি। এই খবর পেয়ে কিন্তু ওই ছেলেটির বাড়ির লোকেরা সবাই মিলে কিন্তু ছুটে যায় ওই রেল লাইনের দিকে গিয়ে দেখে যে হ্যাঁ, এরা তো ঠিকই বলেছে, টগর গাছের তলায় তো ছেলে বসে রয়েছে। এবার এরা তো অনেকভাবে ভুলিয়ে ভালিয়ে বাড়ি চল করে তাকে তো মানে টানি শুরু করে যে তোকে, ঠিক আছে, তুই স্কুলে যেতে ভয় পাচ্ছিস, তোকে যেতে হবে না, এখন বাড়ি চল। কিছুতেই সে বাড়ি আসছে না, তাকে ওঠানো যাচ্ছে না ওখান থেকে। এবার 4-5 জন মিলে তাকে টান দিয়ে ওখান থেকে নিয়ে আসা হয় বাড়িতে। অসম্ভব গায়ের শক্তি, হাত পা ছুটছে আর চিৎকার করছে, আমি যাব না, আমি এখানেই থাকবো, আমি যাব না, এই করে যাচ্ছে। এই অবস্থা করে তো তাকে তো বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর তার এই ব্যাপার স্যাপার দেখে মাঝে মধ্যেই একটা জিনিস হতো, সেটা হচ্ছে ওদের উঠানে একটা বড় পেয়ারা গাছ ছিল। ওই পেয়ারা গাছটার দিকে হাঁ করে তাকিয়ে থাকতো, ওই আমাকে ডাকছে, আমি চলে যাব, আমি এখানে থাকবো না, এই রকম করে যেত ছেলেটি।
ডাক্তার ডেকে আনা হয়, ডাক্তার দেখে বলে যে একদম সুস্থ সবল ছেলে, হ্যাঁ, কিন্তু এরকম মুখ চোখ কী করে পাল্টে যাচ্ছে ডাক্তারবাবুও কিছু বুঝতে পারেন না। আর গায়ে তো অসম্ভব আসুরিক শক্তি যেটা বলে সেরকম আর কি ব্যাপার চলছে। এরপরে কিন্তু বাড়ির সকলে সিদ্ধান্ত নেয় যে ছেলেটিকে বেঁধে রাখা হবে, কারণ যতবার সে নিজেকে খোলা অবস্থায় তাকে রাখা হচ্ছে, সে কিন্তু ছুটে ওই গাছটির তলায়, রেল লাইনের ধারে ওই গাছটির তলায় গিয়ে বসে পড়ছে। এই রকম 2-3 বার হওয়ার পর এবার রেল লাইন দিয়ে তো ট্রেন যাতায়াত করে, তারাও বাড়ির লোক ভয় পাচ্ছে। তখন ওরা সিদ্ধান্ত নেন যে একে কিন্তু বেঁধে রেখে দেওয়া হবে। সেইভাবে বেঁধে রেখে দেওয়া হয়। 7 দিন এরকমভাবেই চলে, 1 সপ্তাহ আর কি। 7 দিন বাদে একদিন সকালবেলা সকলে উঠে দেখে ছেলেটি কিন্তু সেখানে আর নেই। এইখান থেকে মন দিয়ে শুনুন যে কি অদ্ভুত ঘটনা, কেন বলছি। নেই, ছেলেটি নেই, কোথাও ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। এবার সাধারণত কি হয়, পাওয়া না গেলে কোথায় যাবে ছেলে? আশেপাশের বন্ধু বান্ধবের বাড়ির সমস্ত খোঁজ হয়, আত্মীয় স্বজন সকলের বাড়িতে খোঁজ নেওয়া হয়, থানা পুলিশ হয়, কিন্তু ছেলেটিকে পাওয়া গেল না, মানে পাওয়াই গেল না। ছেলেটি যেন কর্পূরের মতো কিন্তু উবে গেল, অত বড় একটা ছেলে। ওই বললাম তো 9-10-এ তখন পড়ে। কি আর করা যাবে, ছেলেটি তো পুরো মানে ভ্যানিশ হয়ে গেল। এইবারে কি হলো আসল টুইস্ট, এই ঘটনার 15 বছর বাদে কিন্তু এই ছেলে বাড়ি ফিরল। এবারে 15 বছর বাদে সে যখন নিজে থেকে বাড়ি ফিরল, বাড়ির লোকজন তো তাকে চিনতে পারছে না। একটা 9-10-এ পড়া একটা বাচ্চা ছেলে, সে 15 বছর বাদে ফিরেছে, মানে তার চেহারার তো আমূল পরিবর্তন হয়েছে। এবারে একদিন সকালবেলা বাড়ির সমস্ত লোকেরা যখন ঘুম ভাঙে, তারা এই ছেলেটিকে অচৈতন্য অবস্থায় তাদের রোয়াকে পড়ে থাকতে দেখে। এবার গ্রামের মানুষই বলুন আর শহরের মানুষই বলুন, যার মধ্যে মনুষ্যত্ব থাকবে সে তো জানার চেষ্টা করবে কি ছেলেটা এই কে, ছেলেটা কি মারা গেল নাকি অসুস্থ, এখানে এসে পড়ে আছে। তখন ওনারা কিন্তু ডাক্তার ডেকে আনেন। তো যাই হোক, ডাক্তার ডেকে আনার পর ডাক্তারি যা আর কি কার্যকলাপ তিনি করেন, ডাক্তারবাবু দেখেন, ভালো করে চেক করেন। করার পর কিছুক্ষণ বাদে যখন তার হুঁশ ফেরে বা জ্ঞান ফেরে, তখন সে উঠে বসে কিন্তু নিজের বাড়ির লোকের কাছে নিজের পরিচয়টা তুলে ধরে। তখন এরা ভাবে যে হ্যাঁ, 15 বছর আগে যা যা কথা বলছে সবই মিলছে, তো তাহলে আমাদেরই বাড়ির ছেলে। এবার তো সবার অবাক হওয়ার পালা যে 15 বছর ধরে এই ছেলেটি কোথায় ছিল। থানা পুলিশ করে, আত্মীয় স্বজনের বাড়ি করে, বন্ধু বান্ধব করে একটা 9-10-এর বাচ্চাকে খুঁজে পাওয়া গেল না, তাহলে 15টা বছর সে কোথায় কাটালো? ভারী মিস্টেরিয়াস না ব্যাপারটা। এরপরে কি হলো, তখন ওর বন্ধু বান্ধব যারা ছিল তারাও তো খবর পেয়েছে গ্রামে, তার মধ্যে কিন্তু এই তামসীর নন্দাইও একজন। সবাই মিলে তো দল ধরে এলো। তখন সে তার বন্ধু বান্ধবের কাছে যে ঘটনাটা শেয়ার করলো, সেটাই শুধু নয়, আত্মীয় স্বজন, বাড়ির লোকজন সবাইকে কিন্তু সে একই কথা বলল। ঘটনাটা এবার শুনুন। সে বলল, যখন সে ওই ছেলেদের দলের সাথে ফুটবল খেলতে যেত, তখন ওখানে হয়তো রেল লাইনের আশেপাশে সেই মেয়েটি থাকতো, একটি পরমা সুন্দরী মেয়ে, তাকে নাকি মাঝে মধ্যে দেখতো, হ্যাঁ দেখতো, লক্ষ্য করতো, এগুলো সে করতো। কিন্তু ছেলেটা কিন্তু এসব জানতো না, কিছুই জানতো না। কিন্তু মেয়েটি কিন্তু মনে মনে ছেলেটিকে ভালোবেসে ফেলে এবং তীব্রভাবে ভালোবেসে ফেলে। কিন্তু ছেলেটা কিন্তু, এটা হচ্ছে ওয়ান সাইডেড লাভ বলতে পারি। কিন্তু ছেলেটার দিক থেকে ছেলেটা তো কিছুই জানে না। এরপরে কি হয়েছিল সেই ঘটনাটা কিন্তু মেয়েটি ছেলেটিকে বলেনি। মেয়েটি কিন্তু রেল লাইনে কাটা পড়ে। এবারে কাটা পড়ে এবং ওই ছেলেটি তো ফুটবল যেমন খেলতে যেত, সেদিনকে কিন্তু ওই মেয়েটিকে ছেলেটি দেখতে পায়, মানে তার স্পিরিটটিকে, আত্মাটিকে দেখতে পায়। এবং
এত সুন্দরী, মানে পরমা সুন্দরী নাকি মেয়েটি। ছেলেটিকে মেয়েটি কি বলবো, ভর করে বা পজেস্ট করে, যেটা আমরা বলতে পারি। সেইভাবে ছেলেটিও মেয়েটিকে দেখতে পায় এবং মেয়েটি তো ছেলেটিকে অনেক দিন ধরেই ভালোবাসতো, মৃত্যুর আগ দিয়ে ভালোবাসতো আমরা বলতে পারি। এই ছেলেটি ওই মেয়েটির এমন মানে দেখতে মেয়েটিকে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে এবং সে কিন্তু ওই মেয়েটি নাকি ওই টগর ফুলের ওই গাছের কাছে নাকি মেয়েটি ছিল। তারপরে তো ছেলেটি কিছুতেই ওখান থেকে উঠে আসতে চায় না, ওইভাবে ওখানে বসে থাকে। কিন্তু ছেলেটির বাড়ির লোকজন যখন তাকে জোর বা বলপূর্বক যখন বাড়িতে নিয়ে এসে ওকে ওই বেঁধে রেখে দেয়, তখন কিন্তু মেয়েটা নাকি ওই বাড়ির পেয়ারা গাছে এসে বসতো। ওই জন্য ও কিন্তু উত্তেজিত হয়ে বলে উঠতো, ওই তো আমায় ডাকছে, আমি চলে যাব, আমি থাকবো না, চিৎকার, বীভৎসভাবে চিৎকার করতো। এরপরে যেদিনকে 7 দিন হবে, ওই মানে ভোর রাত্রের দিকে মেয়েটি এসে নাকি ছেলেটির বাঁধনটি খুলে দেয় এবং ছেলেটিকে নিয়ে কিন্তু মেয়েটি চলে যায়। এবার এই ছেলেটি কিন্তু তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জানিয়েছে, আমি যে কিভাবে চলে গেলাম সেটা কিন্তু আমার মনে নেই। এবারে মেয়েটি নাকি খালি বলতো, আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার কাছেই থাকবো। এবং ছেলেটিও মন্ত্রমুগ্ধের মতো ওই মেয়েটির সাথে তো বেরিয়ে চলে যায়। হ্যাঁ, বলছে তখন আমার কিন্তু কোনো পিছু টান কিচ্ছু কিন্তু আমার মনে পড়ছে না, ওকেই আমার সব থেকে মানে আপন লাগছে। এরপরে সে বন্ধুদেরকে বলে, আমি যে কিভাবে বেরিয়ে চলে গেছি এটা আমার মনে নেই, কিন্তু আমি পৃথিবীর হেন কোনো জায়গা বা হেন কোনো দেশ নেই, ওই মেয়েটির সাথে আমি ঘুরেছি, আমরা প্রেম করেছি, আমোদ প্রমোদ সবটুকু আমরা করেছি। কিন্তু আমি যে ওই ছেলেটি বলেছে, আমি এসি ট্রেনে চেপে গেছি, আমি প্লেনে ট্রাভেল করেছি, কিন্তু এর ভাড়া কে দিচ্ছে? আমি তো টাকা দিচ্ছি না। টিকিট কে কাটছে? কিচ্ছু কিন্তু আমি জানি না। আমি এসি ট্রেনে বসে আছি, আমি ফিল করছি, কিন্তু আমার পাশে মেয়েটি বসে আছে, আমি দেখতে পাচ্ছি, কেউ কিন্তু দেখতে পাচ্ছে না। খালি সে আমার হাতটা ধরে থাকতো। ট্রেনেও তাই, প্লেনেও তাই। বলছে অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর হোটেলে আমরা থেকেছি, সেখানে সাদা দুধের মতো ধবধবে বিছানার মধ্যে আমরা দুজনে পাশাপাশি শুয়ে থেকেছি, শুধু সে আমার হাতটা ধরে থাকতো আর আমাদের মধ্যে একটা আঙুল গ্যাপ থাকতো। এইভাবে কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর কাটতে থাকে। আমি কেন বলেছিলাম বুঝতে পারছেন এবার, যে আপনারা বিশ্বাস করতে পারবেন না, বা এটা কেউ বিশ্বাস করতে পারবেন, সবাই ভাবে মিথ্যা কথা বলছে। তো যাই হোক, এইভাবে তো আমাদের মধ্যে তো সম্পর্ক চলতে থাকে। বলছে এই যে সাদা দুধের মতো বিছানা, সেখানে যদি একটা চুলও পড়ে থাকতো, ও আমাকে বলতো যে চুলটা তুমি তুলে ফেলে দাও, তারপর সেই পরিষ্কার বিছানার মধ্যে কিন্তু ও এসে আমার পাশে শুতো। বলতো যে বলেছে যেখানে আমি যেতাম, এই আত্মা বা অশরীরী যাই তোমরা বলো না কেন, সে কিন্তু আমাদের মানে সব সময় কিন্তু আমার পাশে কিন্তু থাকতো, যাকে কেউ দেখতে পেত না। এবারে সে যেটা মানে এই তামসীর নন্দাইদের যেটা জানিয়েছে, যে আমার পাশে তো বসে থাকতো, আমি তো ফিল করতাম, কিন্তু কেউ তাকে দেখতে পেত না। বলছে পাহাড়, নদী, সমুদ্র সব জায়গায় আমরা ঘুরে বেড়াতাম, দামি দামি হোটেলে থাকতাম এবং ভালো ভালো মানে উৎকৃষ্ট মানের খাবার খেতাম। তখন এরা তো সবাই অবাক, বন্ধু বান্ধব, বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী সবাই অবাক। তারা বলছে যে তুমি যে একটা অশরীরীর সাথে থাকতে, বা বন্ধুরা বলছে তুই যে থাকতিস, এতগুলো বছর থেকেছিস, তোর কোনো ভয় লাগতো না? তুই কিছু বুঝতে পারিসনি? বলছে যে আমার মনেই হতো না যে সে অশরীরী বা আমি একটা আত্মা বা একটা স্পিরিটের সাথে আছি। আমি কোনো রকম ভয় পেতাম না, এতটুকু আমি ভয় পেতাম না। আমি তার সাথে ভীষণ ভীষণ ভালো থাকতাম, আর সে আমাকে যত্ন মানে যতটা সম্ভব রাখা যায় যত্নে, সে আমাকে তাই রেখেছিল।
ফলে বছরের পর বছর এইভাবে কেটে গেছে। আমি খালি তার সুন্দর মুখের দিকে তাকিয়ে থাকতাম মন্ত্রমুগ্ধের মতো, সেও আমার দিকে তাকিয়ে থাকতো, এবং আমাদের বছরগুলো এইভাবে কিন্তু কেটে গেছে। কখনো তার সে যে একটা আত্মা, সে যে একটা অশরীরী, সেই বলে তার ওপর যে একটা আমার ভয় আসা, সেসব কিচ্ছু আসেনি। এবং বাড়ির কথা আমার কিচ্ছু মনে হয়নি, খালি মনে হয়েছে যে তার থেকে আপন কিন্তু এই দুনিয়ায় আমার কেউ নেই। তো যাই হোক, এইভাবে তো দিনগুলো তাদের সুন্দর, বলছে আমাদের কত রোম্যান্টিক মুহূর্ত গেছে, হ্যাঁ, কত যেভাবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা থাকে, আমরা কিন্তু ঠিক সেইভাবেই ছিলাম এতগুলো বছর। 15 বছর বাদে সেই এন্টিটি বা স্পিরিট যাই বলুন না কেন, সে কিন্তু এই ছেলেটিকে বলে যে এবার কিন্তু আমার সময় ফুরিয়েছে, তোমার কাছ থেকে আমি যা চাইতাম, যে কারণে আমি তোমায় ভালোবেসেছিলাম, সেগুলো, সেই সুখ, সেই শান্তি সব আমি পেয়ে গেছি, আমার সময় হয়ে গেছে, এবার আমাকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে কিন্তু তোমার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো, যেখান থেকে তোমাকে নিয়ে এসেছিলাম। তো এই ছেলেটি বলেছে যে আমি তো অচৈতন্য অবস্থায় এখানে এসে রোয়াকে পড়েছিলাম, এটা আমার বাড়ির লোক তো আমাকে বলেছে, কিন্তু আমার মনে হয়েছে যেই আমি যে ঘুমিয়েছিলাম, ঘুমের আগে কিন্তু তার সাথে আমার এই কথাটাই হয়েছে, যে সে আমাকে বলেছে যে আমার এবার সময় শেষ, আমায় এবার চলে যেতে হবে, আর আমি এখানে থাকতে পারবো না, কিন্তু আমি তোমাকে কষ্ট দেব না, তোমাকে আমি যেখান থেকে এনেছিলাম আমি তোমাকে সেখানেই ফিরিয়ে দেব। এই ঘটনার পর, আমি এই কথার পর আমার যেন ঘুম ভেঙে জেগে দেখি যে আমি আমার বাড়িতে পৌঁছে গেছি এবং বাড়ির লোকেরা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এর পরে কিন্তু তার সাথে আর আমার কোনো কথা হয়নি, তার এই পর্যন্তই হয়তো আমার সাথে থাকা ছিল, এরপরে কিন্তু সে তার নিজের জগতে ফিরে গেছে। তো এই যে আমার মনে হয়েছে, আমি জানি না, ঠিক বুঝতে পারছি না, আপনারা কমেন্ট করে জানাবেন তো ব্যাপারটা কি হয়েছিল। এরকমও হয় জানেন তো, আমি ঘটনাটা কিন্তু এখানেই শেষ। আমি একটা ইয়েতে কোনো একটা স্টোরিতে একদিন, স্টোরি না, এই ঘটনাটা রিয়েল ঘটনা, আমি পড়ছিলাম যে ট্রেন শুদ্ধ, এটা বিদেশে কোথাও ঘটেছিল, আর অনেক দিন আগে পড়েছি তো মনে করে ঠিক বলতে পারছি না, যে একটা গোটা ট্রেন, তাতে প্রচুর যাত্রী বোঝাই ছিল, আচমকা সেই গোটা ট্রেনটি নাকি উধাও হয়ে গিয়েছিল, বা কোনো কোনো মানুষ উধাও হয়ে যায়, তারা আর কোনোদিনও ফিরে আসে না। কি হয় তাদের সাথে, এই ঘটনাটা একটা আমার কাছে একটা অতি অদ্ভুত ঘটনা বলে মনে হয়েছে, যে এরকমটাও ঘটে। ছেলেটি যেটা জানিয়েছিল যে আমার এতটুকু কিন্তু কষ্ট হয়নি ওর সাথে থাকতে, এতটুকু না, আমি খুব সুন্দরভাবে বেঁচেছি এই 15টা বছর, তার কোনো আফসোস ছিল না, তার কোনো ভয় ছিল না। আর আবার কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে মেয়েটি তো মৃত্যুর আগেই ছেলেটিকে ভালোবাসতো, এবং ভালোবাসাটা এতটাই গভীর ছিল যে মৃত্যুর পরেও তার সঙ্গে সে টাইম বা সময় কাটিয়ে গেল। আর আরেকটা কথা যেটা, যে মানে এটা তো আমি আপনাদের বললাম না যে আমার একটা ইউনিক ঘটনা লেগেছে, কারণ এত ঘটনা বলেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, এরকম ঘটনা কিন্তু আমি পাইনি কোনোদিনও। যাই হোক, ছেলেটি পরবর্তী দিনে কিন্তু, পরবর্তী সময় কিন্তু সে তার ফ্যামিলি বিজনেস, যেটা ওই দুধ বেচা বা ছানা তৈরি করে সেগুলো বেচা, তার মধ্যেই কিন্তু ফিরে এসেছিল, নর্মাল লাইফেই কিন্তু ফিরে গেছিল। তো আজকে এই ঘটনাটি তামসী আমাকে শেয়ার করাতে আমি বলতে পারলাম, একটা অদ্ভুত ঘটনা শোনালাম। জানি না আপনাদের কেমন লাগবে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন। আর আপনাদের কমেন্ট পড়লে এই যা অবস্থা, এই অবস্থার মধ্যেও একটু হলেও আমার ভালো লাগবে। হ্যাঁ, বিশ্বাস করুন, কোনো এনার্জি পাচ্ছি না কিছু করার। আর আজকের ঘটনাটা কিন্তু একটা ছোট্ট ঘটনা, ওই জন্য আমি শেয়ার করলাম। আর কি বলবো, অবশ্যই সবাই কমেন্ট করবেন, তাতে তামসীরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে।
আর বন্ধুরা, স্টক ফুরোতে চলেছে, আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। আপনারা হাত বাড়ান বলেই তো এগোতে পারি। আপনাদের জীবনে ঘটা কারো মুখ থেকে শোনা এরকম ঘটনা যদি থাকে, অবশ্যই যদি চান যে সোফিয়ার সাতকাহনে সেটা বলা হোক, অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন। আর যারা পুরনো বন্ধুরা রয়েছেন, তারা প্রথম দিন থেকে যারা রয়েছেন বা নতুন বন্ধুরা যোগ দিচ্ছেন, কি আপনাদেরকে বলবো, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে, আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। এবং যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দেবেন প্লিজ। আর যারা নতুন বন্ধুরা এতক্ষণ ধরে আমায় শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার দেওয়া ভিডিওর যে নোটিফিকেশান সেটা চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যা চতুর্দিকে ঘটছে সবাই সজাগ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।